বন্ধুরা, আপনারা অনেকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী জিম করবেটের নাম শুনেছেন। দক্ষিণ ভারতের আর এক বিখ্যাত শিকারী ছিলেন কেনেথ অ্যান্ডারসন। মানুষখেকো বাঘ ও চিতা শিকারে পাহাড়ি অঞ্চলের এই সকল শিকারী ছিলেন বিশ্বব্যাপী সুপরিচিত। কিন্তু আজ আমি আপনাদের এমন একজন শিকারীর কথা বলবো, যিনি ছিলেন সুন্দরবনের তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিকারী। আমাদের বেশিরভাগ মানুষের কাছেই অজানা সুন্দরবনের এই শিকারী হলেন পচাবদি গাজী। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের এক শিকারী পরিবারে 1924 সালে পচাবদি গাজী জন্মগ্রহণ করেন। তার আর এক নাম ছিল আব্দুল হামিদ গাজী। বাবা মেহের গাজী এবং দাদা ইসমাইল গাজীও বাঘ শিকারী ছিলেন। পচাবদি গাজীর বাবা ও দাদা দুজনেই বাঘের আক্রমণে মারা যান। 1941 সালে মাত্র 17 বছর বয়সে গোলখালি সন্ত্রাস নামে পরিচিত মানুষখেকো বাঘ হত্যা করে পচাবদি গাজী বাঘ শিকারের খাতায় নাম লেখান। এরপর একের পর এক মানুষখেকো বাঘ হত্যা করেন। প্রাথমিক পর্যায়ে তিনি বন বিভাগের কর্মচারীদের সহযোগী হিসেবে বাঘ শিকার করলেও 1955 সালের দিকে তিনি বনরক্ষীর চাকরি পান। সর্বমোট 57টি রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে তিনি সুন্দরবনের ইতিহাসে শ্রেষ্ঠ শিকারীর খেতাব অর্জন করেন। 18 বেকির মানুষখেকো বাঘটিকে মারার পর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার পচাবদি গাজীকে সনদ-ই-খিদমত পদে ভূষিত করে। পচাবদি গাজী সুপতির মানুষখেকো, গোলখালির মানুষখেকো, দুবলার চরের মানুষখেকো, দক্ষিণ তালপট্টির মানুষখেকো, লক্ষ্মীখালের মানুষখেকো, 18 বেকির মানুষখেকো ইত্যাদি বাঘ হত্যা করেছেন। পচাবদি গাজী ছিলেন একজন সুদক্ষ শিকারী। স্বল্প শিক্ষিত, হালকা গড়নের এই মানুষটি বাঘের চেয়েও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ছিলেন। তিনি সুন্দরবন এলাকার শত শত মানুষের প্রাণ রক্ষা করেছেন। সরকারের বৈধ শিকারীর সার্টিফিকেট নিয়ে তিনি মানুষখেকো বাঘ হত্যা করে গ্রামের পর গ্রাম আনন্দের জোয়ারে ভাসিয়েছেন। আবিষ্কার করেছেন নতুন নতুন শিকারের কৌশল। সুন্দরবনের গভীরে হাঁটতে হাঁটতে পচাবদি গাজী গুলি ছুঁড়ে বাঘ হত্যা করেছেন। আবার টোপ ফেলে গাছের মগডালে বসে মানুষখেকো বাঘ মেরেছেন। নদী ও খালের পাড়ে কাদার ভেতর শুয়ে থেকেও পচাবদি গাজী বাঘ শিকার করেছেন। কয়েকবার বাঘের খপ্পরেও পড়েছেন, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধিমত্তা আর সাহসের কারণেই তিনি বেঁচে গেছেন। 1997 সালে এই বিখ্যাত শিকারী মৃত্যুবরণ করেন। আজ আমরা শুনব সুন্দরবনের এই বিখ্যাত শিকারী পচাবদি গাজীর মানুষখেকো বাঘ হত্যা কাহিনী অবলম্বনে 18 বেকির মানুষখেকো। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অধিকাংশ এলাকাই সুন্দরবনের অন্তর্ভুক্ত। রায়মঙ্গল ও যমুনা নদী দুটি শ্যামনগরের ভেতর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই দুই নদীর মাঝখানের মৌজাটির নাম 18 বেকি। প্রায় 20 মাইল লম্বা এই মৌজার পুরাটাই ঘন বনে আচ্ছাদিত। অত্যন্ত ঘন হয়ে গজানো গরান আর গেওয়া গাছ, তার সঙ্গে আছে সুন্দরী, কাকড়া, কেওড়া ও বাইন। এছাড়া অন্যান্য গাছও এখানে দেখা যায়। মাঝে মাঝে হুদুলতার জঙ্গল, আবার অতি দুর্ভেদ্য হেতাল ঝোপ। আর এই হেতাল ঝোপই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আস্তানা। নদী থেকে বের হওয়া অসংখ্য ছোট বড় খালে পুরো মৌজাটি প্রায় জালের মতো ছাওয়া। এখানে 24 ঘন্টায় 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। জোয়ারকে সুন্দরবন অঞ্চলের লোকেরা গোন বলে, অর্থাৎ গ্রহণ লেগেছে। সে সময়ে খালগুলো কানায় কানায় ভরে যায়। পাড় ডুবে বনের ভিতরেও হাঁটু সমান পানি ওঠে। আবার ভাটার টানে সেই পানি নেমে যায়। তখন সামান্য পানিতে পড়ে থাকে অসংখ্য ছোট বড় নোনা পানির মাছ। সুন্দরবনের সব নদী ও খালের পানি নোনা। এক 18 বেকি মৌজার মধ্যেই এরকম অসংখ্য খাল রয়েছে। এগুলোর ধারে ধারে নদীর কিনারে সুন্দরবনের বিখ্যাত গোলপাতার গাছ হয়। এর নাম গোলপাতা হলেও এর পাতাগুলো অবশ্য গোল নয়, দেখতে অনেকটা নারিকেল পাতার মতো। আবার এর কাণ্ড নারিকেল গাছের মতো নয়, একেবারেই গোড়া থেকেই পাতা গজায়। গোলপাতা দিয়ে ঘরের চাল ছাওয়া হয়, বেড়া তৈরি করা হয় এবং নৌকার উপরে ছই তৈরি করা হয়। সাবেক খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী জেলার নিচু অঞ্চলের অধিকাংশ নিম্নবিত্ত মানুষের ঘরই গোলপাতা দিয়ে ছাওয়া ছিল।
অনেক অবস্থাপন্ন গৃহস্থের ঘরেও এই ছাউনি থাকে। এক এক ছাউনিতে 7-8 বছর চলে যায়। সুন্দরবনের নদীখালের কিনারা থেকে যারা এই গোলপাতা কেটে আনে, দুর্গম বন এলাকা থেকে যারা কাঠের গুঁড়ি আর লাকড়ি কেটে আনে, তাদেরকেই বলা হয় বাওয়ালি। এরা নেহাতি দরিদ্র শ্রমিক, পেটের দায়ে বনে গিয়ে কাজ করে এবং তা থেকে উপার্জিত অর্থ দিয়ে কোনো রকমের সংসার চালায়। ঘটনাটা ইংরাজি 1966 সালের। সকাল 7টা-8টার সময়ে 6জন বাওয়ালি 2 ডিঙি নৌকা করে 18 বেকিতে গোলপাতা কাটতে যায়। খালের কিনারা জুড়ে একটানা বিস্তৃত গোল গাছের কাছে ডিঙি বেঁধে কিনারায় আধা কাদা আধা মাটিতে নেমে গোলপাতা কাটছিল এই 6জন লোক। কেউ কারো চেয়ে খুব বেশি দূরে ছিল না। একজন বাওয়ালি 2টি পাতা কেটে মাটিতে রেখে তৃতীয়টির গোড়ায় দায়ের কোপ দেয়। ঠিক সেই সময়েই বাম পাশ থেকে একটি বাঘ হুঙ্কার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তার ঘাড় কামড়ে ধরে বিড়াল যেরকম সহজে ইঁদুর নিয়ে যায়, ঠিক তেমনি তাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। বাঘের হুঙ্কার শুনেই 5জন বাওয়ালির আত্মা কেঁপে ওঠে। 2জন গোল গাছের উপরে হুমড়ি খেয়ে পড়ে। সম্পূর্ণ হুঁশ হলে 5জনই উঠে সঙ্গী যেখানে পাতা কাটছিল সেই গাছটার কাছে যায়। তাকে বাঘে নিয়ে গেছে তা তারা চোখেই দেখেছে, তবু বিশ্বাস করতে চাচ্ছে না। তার দাটা গোল গাছের গোড়ায় পড়ে রয়েছে। তীরের মতো রক্ত ছুটে গাছের পাতায় আর কাদাতে লেগেছে। গোল পাতার ধার বেয়ে নিচে পড়ছে সেই রক্ত। সংখ্যায় 5জন ছিল বলে আর সকালবেলা বলে বাওয়ালিরা সম্পূর্ণ সাহস হারায়নি। দা, কাঠ আর লাঠি নিয়ে চিৎকার করতে করতে তারা সঙ্গীকে উদ্ধার করতে রওনা হয়। ভিজে মাটিতে বাঘের পায়ের ছাপ ও তাজা রক্ত দেখে তারা এগোতে থাকে। হাত বিশেক যেতেই তার নীল রঙের লুঙ্গিটা তারা খুঁজে পায়, যার এক কোণা গাছের ডালের সঙ্গে আটকে ছিল। বাওয়ালিদের একজন ছেঁড়া লুঙ্গিটা হাতে তুলে নেয়। 5জনে আবার এগোতে থাকে। আরও আন্দাজ 200 হাত জঙ্গলের ভেতরে গিয়ে তারা তাদের সঙ্গীর লাশটি খুঁজে পায়। বাওয়ালির উলঙ্গ শরীরটা তখন কুঁচকানো ছিল, মাথা একদিকে কাত করা। পিঠ আর বাম হাতে বাঘ যে থাবা মেরেছে সেখান থেকে মাংস আলগা হয়ে গেছে। ঘাড় ও গলায় মারাত্মক দাঁতের কামড়ে এফোড় ওফোড় হয়ে গেছে। প্রচুর রক্ত পড়েছে এবং তখনও পড়ছে। বাওয়ালিরা হইচই করতে করতে লাশ নিয়ে নৌকায় ফিরে আসে। 18 বেকির মানুষকে বাঘ তার প্রথম শিকারটি খেতে পারেনি, কিন্তু সে দ্বিতীয় শিকারটি খেতে পেরেছিল। সেই দিনই রাত্রে একই ঘটনাস্থল থেকে মাত্র 1.5 মাইল দূরে ফুলখালির খালের গোল পাতা বোঝাই নৌকায় ঘুমাচ্ছিল 4জন বাওয়ালি। এটা সুন্দরবনের খুব সাধারণ দৃশ্য এবং চিরাচরিত রীতি। খুব সকাল থেকে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত বনে কাঠ কাটে। রাত হলে কাঠ কাটা বাওয়ালিরা নদীর কিনারায় মাটি থেকে 7-8 হাত উঁচুতে তৈরি টোং বা অস্থায়ী ছোট্ট ঘরে গিয়ে ঢালা বিছানায় ঘুমায়। কিন্তু পাতা কাটা বাওয়ালিরা পাড় থেকে 15-20 হাত বাইরে নদীতে নৌকা গেড়ে সেখানে ঘুমায়। জোয়ারের সময় অনেকে খালেও রাত কাটায়। ভাটার সময়ে খালে পানি কম থাকলে তখন নৌকা নদীতে নিয়ে গিয়ে সেই রকমই কিনারা থেকে 15-20 হাত দূরে নোঙর করে তারা তার ভিতরে ঘুমায়। নৌকা বড় হলে মজবুত ছইয়ের তলায় তারা নিরাপদেই থাকে, কিন্তু নৌকা ছোট হলে সাধারণ একটা ছই তাদের রাত কাটাবার একমাত্র আশ্রয়। ফুলখালির খাল বেশ বড়, 40 হাতের কম প্রশস্ত নয়। 4জন বাওয়ালি ছিল মাঝারি আকারের নৌকাতে। সামান্য ছইয়ের তলায় সকলের জায়গা হয়নি। বাকি নৌকাতে গোলপাতা বোঝাই, যার উপরিভাগ সমান। সেই পাতার উপরেও বিছানা করা হয়েছিল। রাত্রের খাওয়া দাওয়া সেরে হুকা টেনে তারা রাতের মতো শুয়ে পড়ে। 2জনের পুরা শরীরই ছইয়ের ভিতর থাকলেও পা ছিল বাইরে। সকালবেলা মাত্র 1.5 মাইল দূরে একজন গোলপাতা কাটা বাওয়ালিকে যে বাঘে খেয়েছে সে কথা এই 4জন বাওয়ালি শুনেছিল, যদিও তারা লাশটি দেখতে যায়নি। তা সত্ত্বেও মাত্র আধ মাইল খানেক দূরে নদীতে না গিয়ে তারা যে খালেই ঘুমানো স্থির করেছিল সেটা অবশ্য ছিল অত্যন্ত দুঃসাহস এবং বোকামি।
কিন্তু সে ধরনের বোকামি সুন্দরবনে আদৌ কোনো বিরল ঘটনা নয়। আগের দিন বিকালে যেখান থেকে বাঘে মানুষ ধরে নিয়ে গিয়েছে, পরদিন সকালেই তার আশেপাশে বাওয়ালিরা আবার কাজ করছে। এটা বনে অহরহ ঘটে থাকে। এদের নৌকাটা গোলপাতায় ভরেনি। ভেবেছিল পরদিন সকালে আরও ঘন্টা দুই পাতা কেটে বোঝাই পুরো করে তখন নৌকা ছাড়বে। তাছাড়া তাদের পানির হিসাবও মোটামুটি ঠিকই ছিল। রাত্রে যখন তারা ঘুমায় তখন খালে ছিল জোয়ার। ভাটার টানে পানি কমতে শুরু করলেও ভোর রাতের আগে ভাটা শেষ হয়ে যাবে না। তখন তারা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে। ফুলখালির খালে ভাটার সময়ও কিছু পানি থাকে এবং খালের মাঝখানে নৌকা রাখা যায়। কিন্তু 18 বেকির মানুষ খেকো ছিল সুন্দরবনের ইতিহাসে এক অতি ভয়ঙ্কর বাঘ। সম্পূর্ণ অচিন্তিত উপায়ে সে এক হতভাগা মানুষকে ধরে নিয়ে যায়। তখন রাত ছিল আন্দাজ 12টার কাছাকাছি। বাঘটি নিঃশব্দে সাঁতার কেটে কিনারা থেকে দূরে নৌকাতে গিয়ে ওঠে। বাঘের ভারে নৌকাটি একদিকে কাত হয়ে যায় এবং ডুবে যাওয়ার মতো হয়। তখন বাঘটি ডিঙিতে আধা শরীর তুলে ছইয়ের বাইরে শোয়া বাওয়ালির ঘাড় কামড়ে ধরে। লোকটি একবার মাত্র চিৎকার করতে পেরেছিল। 3জন বাওয়ালি ভয়ার্ত স্বরে চিৎকার করতে থাকে। কিন্তু তাদের চিৎকারে বাঘটি দমে না গিয়ে লোকটিকে মুখে তুলে বিশাল বড় খাল পার হয়ে বনের গভীরে অদৃশ্য হয়ে যায়। ভয়াবহ স্তব্ধতার মাঝে 3 বাওয়ালির বাকি রাত কাটে। সকালে সূর্য উঠলে তখন নৌকা খুলে তারা গিয়ে আরও 10-12 জন বাওয়ালি ভাইকে ডেকে নিয়ে আসে। সকলে মিলে দা, কাঠ, কুড়াল নিয়ে হইচই করতে করতে জঙ্গলে ঢোকে। বাঘের পায়ের ছাপ দেখে তারা প্রায় সিকি মাইল ভেতরে গিয়ে একটা ঘন জায়গায় লাশটি দেখতে পায়। গতকাল রাতের মধ্যেও বাঘটি বাওয়ালির পেট, নাড়িভুড়ি, কোমর ও উরুর কিছু মাংস খায়। সেই আধা খাওয়া বাওয়ালির লাশ এনে সঙ্গীরা বন বিভাগের অস্থায়ী অফিসে এই মৃত্যুর খবর রেকর্ড করায়। তারপরে জানাজা পড়ে নদীর চরেই দাফন করে। এরপরে 3 দিন পর্যন্ত বাঘ যদিও আর কাউকে আক্রমণ করেনি, তবুও সমস্ত 18 বেকি এলাকায় মারাত্মক ভীতি ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মকর্তাগণ মানুষখেকো বাঘ সম্বন্ধে সতর্ক হয়ে ওঠেন। অবিলম্বেই বন দপ্তরের কয়েকজন শিকারী বন্দুক ও রাইফেল নিয়ে বের হয়ে যায়। বন কর্মকর্তাদের মধ্যেও শিকারী রয়েছেন। অন্যান্য বন কর্মচারীগণের মধ্যেও কেউ কেউ আছেন যারা শিকার করতে জানে, যদিও তারা ঠিক পেশাদার শিকারী নন। কোনো এলাকায় মানুষখেকো বাঘের উপদ্রব হলে সঙ্গে সঙ্গে এই শিকারীগণ সেখানে গিয়ে বাঘের মোকাবেলা করার চেষ্টা করেন এবং বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই রকম নিরাপত্তার বিধান করেন। যখন এই ব্যবস্থা যথেষ্ট হয় না, তখন বন বিভাগ থেকে মানুষখেকো বাঘের জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং পেশাদার শিকারীগণকে জরুরি সংবাদ পাঠানো হয়। ঠিক 3 দিন পরে বাঘ আরেকজন বাওয়ালিকে ধরে নিয়ে যায়। ফুলখালি থেকে কাঁচিকাটা খালের দূরত্ব 1/2 মাইলের বেশি হবে না। 2টি ডিঙি নৌকা করে 6 জন বাওয়ালি খালের পাশে গোলপাতা কাটছিল। ফুলখালির বাওয়ালিকে বাঘে খাওয়ার পর থেকে 18 বেকির আর সব বাওয়ালি যতদূর সম্ভব সাবধানতার সঙ্গে পাতা কাটতে থাকে। দল থেকে দূরে একাকী না থেকে পরস্পর কাছাকাছি থাকলে বাঘের আক্রমণের সম্ভাবনা কতকটা কম থাকে। এই বাওয়ালিরাও খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে তারা পাতা কাটে। তারপর গোসল করে বাওয়ালিরা নৌকায় বসে ভাত খায়। খানিকটা বিশ্রাম করে হুকা টেনে আবার গিয়ে পাতা কাটার কাজে লাগে। এ সময় তারা একজন আরেকজনের থেকে 5-7 হাতের বেশি দূরত্বে ছিল না। হঠাৎ এক ভয়ঙ্কর গর্জনের সঙ্গে বাঘ আড়াল থেকে বেরিয়ে এসে একজন বাওয়ালির ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। আক্রমণের ধাক্কায় আর বাঘের বিশাল দেহের ভারে বাওয়ালি বাঘের তলায় চাপা পড়ে। এই ঘটনা যারা শুনছেন তারা সঙ্গী বাওয়ালিদের সাহসের প্রশংসা না করে পারবেন না। হয়তো কতকটা মানসিক প্রস্তুতি ছিল তাদের, হয়তোবা একেবারে গায়ের কাছেই ঘটনাটি ঘটায় তারা মহা সাহসের সঙ্গে এক অবিশ্বাস্য কাজ করে বসে। 5 জন বাওয়ালি একসঙ্গে বনের কাটা ডাল দিয়ে বাঘকে পেটাতে থাকে আর চিৎকার করতে থাকে।
তখন বাঘ শিকার ছেড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। হতভাগ্য বাওয়ালির নিঃসাড় দেহ পড়ে থাকে সেখানে। ততক্ষণে সে মারা গেছে। ঘাড় ও মাথা থেকে তখনও স্রোতের মতো রক্ত বইছে। বাঘটা ঘাড় ও মাথা জুড়ে এমন একটা কামড় দেয় যাতে বাওয়ালির মাথা চ্যাপ্টা হয়ে যায়। এই বাওয়ালিরা ছিল কাশিমারি গ্রামের অধিবাসী। তারা তাদের সঙ্গী বাওয়ালিকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে তাকে দাফন করে। কয়েকদিন পরে এই বাওয়ালি দলটি আবার গোলপাতা কাটতে বনে যায়। তখন আমি তাদের সঙ্গে গিয়ে দেখা করি এবং ঘটনার বিস্তারিত জানতে চাই। একজন বাওয়ালি আমাকে বলে, বাঘটা ছিল বিশাল, আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে ওকে ধরে। আর আরেকজন বাওয়ালি বলে, এই লাঠি দিয়ে বাড়ি মেরে আমরা বাঘকে খেদিয়েছি। বর্ণনা দুটি যতই রোমাঞ্চকর তার চেয়ে অনেক বেশি দুঃসাহসিক। সাথের সঙ্গীকে বাঘে নিয়ে যাচ্ছে আর তাকে বাঁচানোর জন্য মহাশক্তিমান ও হিংস্র জন্তুটিকে লাঠি দিয়ে বাড়ি মেরে তাড়ানোর চেষ্টা করতে যে কী পরিমাণ সাহসের দরকার তা সার্কাস বা চিড়িয়াখানার বাঘ দেখে ধারণা করা যাবে না। অন্তহীন ও জনবসতিহীন গভীর বনে এমনকি দূরেও একটা সাধারণ বাঘ দেখলে প্রাণে আতঙ্কের সৃষ্টি হয়। আর বিশাল আকারের মানুষখেকোর মুখের সামনে অসহায় মানুষের পক্ষে নিজের জীবন বিপন্ন করে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে অবিশ্বাস্য রকমের সাহসের দরকার হয়। একটিমাত্র থাবায় তার মৃত্যু হতে পারে, আর থাবা মারতে বাঘের 1 সেকেন্ডও সময় লাগে না। সুন্দরবনের দরিদ্র অশিক্ষিত বাওয়ালিদের মধ্যেও মানুষত্বের এই যে পরিচয়, এর কোনো তুলনা নেই। পরপর কয়েকজন বাওয়ালি বাঘের আক্রমণে প্রাণ হারানোয় সমস্ত বন বিভাগে এক মহাশঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বন কর্মকর্তা ও বন রক্ষীদের মধ্যে যারা শিকারী ছিলেন তারা ইতিমধ্যেও 18 বেকিতে বাঘের অনুসন্ধান করছিলেন, যদিও কেউ এই বাঘটিকে একটি গুলি করার সুযোগও পায়নি। তবু তারা সকাল সন্ধ্যা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। এই সময়ে বন বিভাগ থেকে সুন্দরবনের পেশাদার শিকারী পরিবারগুলোর কাছে এই বাঘ শিকারের জন্য সংবাদ পাঠানো হয়। আমি অবিলম্বে রওনা হয়ে যাই এবং 18 বেকির অস্থায়ী বন অফিসে গিয়ে অন্যান্য শিকারীগণের সঙ্গে যোগ দেই। বন বিভাগ থেকে শিকারীগণকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাকে নেওয়া হয় এক বোটে, সঙ্গে ছিল একটি ছোট ডিঙি নৌকা এবং কয়েকজন বন প্রহরী ও বনমাঝিকে সাহায্যের জন্য দেওয়া হয়। বড় বোটটি নদীতে রেখে ডিঙি করে সকাল সন্ধ্যা এক খাল থেকে আরেক খালে পাড়ে উঠে কিনারে এবং যেখানে যতদূর সম্ভব বনের ভিতরে গিয়ে আমি বাঘের খোঁজ করতে লাগলাম। সুন্দরবনে এভাবে ছাড়া খোঁজা বা চলাফেরার আর কোনো উপায় নেই। বিশাল এই বনের কোনো স্থানে রাস্তা বলে কোনো কিছু নেই। একটানা বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় হলো নৌকা। আমি সকলের সঙ্গে বিরতিহীনভাবে মানুষখেকো বাঘের সন্ধান করতে লাগলাম। এর মধ্যে 18 বেকি এলাকায় কর্মরত সকল বাওয়ালি ও জেলেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো স্থানে বাঘে কাউকে নিয়ে গেলে বা আক্রমণ করলে বা বাঘ দেখলেও যেন অস্থায়ী বন অফিসে বা কোনো না কোনো বোটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে চলল আমাদের সবার আপ্রাণ চেষ্টা আর সন্ধান, আর সব চেষ্টাই ব্যর্থ হলো। কোথাও আমরা একবারও বাঘ দেখতে পেলাম না। এই নৈরাশ্যের মধ্যে হঠাৎ একদিন অত্যন্ত দুঃখজনক আর একটি মৃত্যু সংবাদ এলো। এটি এলো আবার সেই 18 বেকি মৌজা থেকেই। পাড় আটুনির খালে এক হিন্দু জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছিল। এই বৃদ্ধ সারা জীবন মাছ ধরেছে সুন্দরবনের খালে আর গাঙে। ছেলেকে যে সঙ্গে নিয়েছে তাও আজ অনেক বছর। বাঘ হয়তো সে দেখেছে বহুবার, চোখের সামনে দিয়ে গাং পার হতে যেতেও হয়তো দেখেছে বহুবার, কিন্তু মানুষখেকোর নজরে পড়েনি কখনো। এইবারই মানুষখেকোর নজরে পড়ে সে, আর এবারেই তার মৃত্যু ঘটল। আগের দিন সন্ধ্যায় বাপ ছেলে পাড় আটুনি ভরা খালে জাল পেতে রেখে গিয়েছিল। সেদিন সকালে ভাটার টানে পানি নেমে গেলে তখন ঝিরঝিরা পানিতে আটকে থাকা মাছ ধরতে আসে তারা। এই জেলেরা 2-3 দিন অথবা 1 সপ্তাহ পর্যন্ত এই নৌকায় থাকে, ডিঙিতে খায়, ডিঙিতেই রাত কাটায়। মাছ ধরে ধরে নৌকায় দুপাশে বাঁধা চাইয়ের মধ্যে জিইয়ে রাখে। সেগুলো ভরে গেলে তখন নিয়ে গিয়ে বিক্রি করে।
একটানা কয়েক ঘন্টা খালের কাদাতে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে বাপ আর ছেলে মাছ ধরছিল, বড় ছোট নানা রকম নোনা পানির মাছ। বেলা দুপুর হলে তখন রান্নার ব্যবস্থা করতে হয়। বুড়ো বাপ কিনারায় উঠল শুকনো কাঠের জন্য, আর ছেলে মাছ ধরতে থাকলো। হঠাৎ ছেলেটা একটা গর্জন শুনতে পায়, তারপর গোঙানি। বিভ্রান্ত ছেলে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দ্রুত পাড়ে উঠল, কিন্তু বুড়া বাবার কাছ থেকে কোনো জবাব এলো না। সে কাণ্ডজ্ঞানহীনের মতো বনের ভেতর ঢুকে পড়ল। হঠাৎ মাত্র কয়েক হাত সামনেই সে বাঘের গর্জন শুনতে পেল। ভয়ে সে ডিঙিতে ফিরে এসে দ্রুত কয়েকজন বাওয়ালিকে জোগাড় করে আনল। সুন্দরবনের এ আরেক আশ্চর্য সহমর্মিতা। কারো বাবা, ভাই অথবা সঙ্গীকে বাঘে ধরে নিয়ে গেছে শুনলে কাছে ধারের আর সবাই তখন সেখানে আসে, বিপদ উপেক্ষা করে যত দুঃসাধ্য সাহায্য করে। সকলে মিলে তখন হইচই করতে করতে বাঘের পায়ের চিহ্ন আর রক্তের দাগ দেখে বনের ভিতরে এগুতে থাকে। কিছু দূর যেতেই জেলেটার পরনের কাপড় পায়। বাপের দা আর রক্তমাখা কাপড় হাতে নিয়ে ছেলেটা ছুটতে লাগলো পাগলের মতো। সেই উদ্ভ্রান্ত মুহূর্তে তার যেন বিশ্বাস ছিল তাড়াতাড়ি যেতে পারলে বাবাকে সে জীবিতই উদ্ধার করতে পারবে। কিন্তু বেলা ইতিমধ্যে 5টা, 5:30 বেজে গিয়েছে। বাওয়ালিরা বাধ্য হয়ে অনুসন্ধান স্থগিত করল এবং ছেলেকে জোর করে নৌকায় ফিরিয়ে নিয়ে আসলো। বনে অন্ধকার দ্রুত ঘন হয়ে আসছিল, তাই আর অগ্রসর হওয়া তাদের পক্ষে মোটেও নিরাপদ নয়। এই জেলের দেহের অবশিষ্ট আর উদ্ধার করা সম্ভব হয়নি। 18 বেকি মৌজার সীমানার মধ্যেই এই বাঘ একের পর এক অসহায় জেলে ও বাওয়ালিকে মারতে থাকে। সমস্ত এলাকায় মারাত্মক ত্রাসের সৃষ্টি হয়। বহু খালে বাওয়ালিরা প্রাণ ভয়ে কাঠ ও পাতা কাটা বন্ধ করে দেয়। জেলেরাও মাছ ধরা বন্ধ রাখে, যদিও এটাই তাদের রুজি জোগাড়ের একমাত্র উপায়। কয়েকজন বন কর্মকর্তা, অন্যান্য শিকারী ও আমি বহু চেষ্টা করেও তখন পর্যন্ত একবার মানুষখেকো বাঘটাকে দেখতে পাইনি। আমি কেবল বাঘটার পায়ের চিহ্ন দেখেছিলাম। কয়েকদিনের বাসি চিহ্ন হলেও বুঝতে পেরেছিলাম এটা একটা বিশাল বাঘ। এত বড় বাঘ আমি আগে কোনোদিন দেখিনি। এর মধ্যেও জার্মানির একটি টেলিভিশনের দল সুন্দরবনে আসে ছবি তুলতে। সামগ্রিকভাবে পৃথিবীখ্যাত সুন্দরবনের এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের চলচ্চিত্র তুলে নিয়ে যাবেন তারা। রাজা, রাষ্ট্রপ্রধান অথবা কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব সুন্দরবনে এলে বন দপ্তর থেকে সাধারণত আমাকেই তাদের গাইড হিসেবে নিযুক্ত করা হয়। জার্মান দলের গাইডও আমাকেই নিযুক্ত করা হলো। যথাশীঘ্র সম্ভব খুলনা শহরে যাওয়ার জন্য আমার প্রতি জরুরি নির্দেশ এলো। যে বাঘের মাত্র কয়েকটি ভয়াবহতার কথা আমি উল্লেখ করেছি, যে বাঘ কয়েক সপ্তাহ যাবৎ আমাদের সকল শিকারের আপ্রাণ প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে এবং এক বর্ণনাতীত ত্রাসের সৃষ্টি করে ফেলেছে, তাকে জীবিত রেখে খুলনা শহরে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু বাধ্য হয়েই আমাকে 18 বেকি ছেড়ে যেতে হলো। এই দলের কয়েকজনই ছিলেন নামকরা শিকারী। একজন ছিলেন মেম সাহেব, তারও শিকারে আগ্রহ কিছু কম ছিল না। কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় বনভূমিতে সাধারণ বাঘ শিকার করলেও সুন্দরবনে মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগার শিকারের পূর্ব অভিজ্ঞতা তাদের কারো ছিল না। 18 বেকিতে এক মানুষখেকোর উপযুক্ত আক্রমণে সেই এলাকার জেলে বাওয়ালিদের সকল কাজ বন্ধ হওয়ার অবস্থা হয়েছে শুনে তারা সেখানেই যাবেন বলে স্থির করলেন। টেলিভিশনের ছবি তুলতে এসেছেন তারা। তাদের দুঃসাহস যতটা আছে, এখানকার ভয়াবহতার ধারণা তাদের বিন্দুমাত্র নেই। তাদেরকে 18 বেকিতে নিয়ে যাওয়া আমার পক্ষে উচিত ছিল না। সম্ভাব্য বিপদের সব কথাই উল্লেখ করার পর জার্মান দলকে শেষ পর্যন্ত আমি 18 বেকিতে নিয়ে গেলাম। এই মধ্যবর্তী সময়ের ব্যবধানে বাঘ আরও মানুষ মেরেছে। বাওয়ালি জেলেরা প্রতিদিন বন ত্যাগ করছে। বন অফিসারেরা এবং পেশাদার শিকারীগণও আপ্রাণ চেষ্টা করেও এই মানুষখেকোটিকে একটি গুলি করার সুযোগ পাননি, যদিও তারা বাঘের পায়ের চিহ্ন দেখে সন্ধান করেছেন।
রাত জেগেছেন এবং অনেক বিপদের ঝুঁকিও নিয়েছেন। সব বাঘ মানুষ খেকো হয় না, কিন্তু বাঘের বয়স হলে তারা মানুষ খেকো হয়। শরীরের শক্তি কমে গেলে যখন তারা দ্রুতগামী হরিণ ধরতে পারে না, শুয়োর শিকার করতে পারে না, তখনই মানুষ ধরে খায়। কারণ মানুষ অসহায় প্রাণী। আর একবার মানুষ খেকো হলে তখন বাঘ কেবল মানুষই খায়, অন্য কোনো প্রাণী ধরতে চায় না। 18 বেকির মানুষ খেকো বাঘ 20 জন জেলে ও বাওয়ালিকে মেরে আতঙ্কজনক রেকর্ড সৃষ্টি করে ফেলে, এবং তা করে মাত্র 2 মাসের মধ্যেই। সুন্দরবনের ইতিহাসে সেরকম ব্যাপক ভীতি আর অচল অবস্থা আর কখনো সৃষ্টি হয়নি। জার্মান টেলিভিশন দলকে নিয়ে 18 বেকিতে পৌঁছানোর পর আমরা যে 2টি ঘটনার খবর পেলাম তার বর্ণনা না করে পারছি না। একজন হলেন হিন্দু নমশূদ্র। তিনি ছিলেন সবার কাছে গুণিন বলে পরিচিত। তিনি বনের হিংস্র জীবজন্তু বশীভূত করার মন্ত্র জানতেন। অনেক বাওয়ালি ও জেলে তাকে সঙ্গে নিয়ে তার কাছ থেকে মন্ত্রপুত লাল কাপড়ের টুকরো নিয়ে বনে কাজ করতে যেত এবং কাজের স্থানে কাপড়টি নিশানার মতো করে গেড়ে রাখত। এতকাল পর্যন্ত কোনোদিন তার মন্ত্রের কার্যকারিতা মিথ্যা বলে প্রমাণিত হয়নি। তাই এই গুণিন বাওয়ালি ও জেলেদের কাছে বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তিনি যদি একবার মন্ত্র পড়ে দেন তাহলে বনের দেবী বনবিবি বশীভূত হয়। বাঘের আর সাধ্য নেই যে মানুষের কাছে আসে। বনের বিশালত্ব, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জনমানবহীনতা, হিংস্র মানুষখেকো বাঘ, অজগর, কুমির ও হাঙরের যত্রতত্র উপস্থিতির জন্য মানুষের মনে যে অসহায় ভাব জাগে, গুণিনগণের জাদুটোনা সেখানে স্বভাবতই কিঞ্চিৎ নিরাপত্তাবোধ আনে এবং অন্তত মানুষকে বনে কাজ করার শক্তি যোগায়। কিন্তু এই খ্যাতনামা গুণিনের মন্ত্রবল শেষ পর্যন্ত তার নিজের জীবনই রক্ষা করতে পারেনি। গুণিনরা বাওয়ালিদের সঙ্গে লাকড়ি গোলপাতা কাটার কাজের জায়গাতে যায়। এই গুণিনও বাওয়ালি দলকে সাথে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বন অফিস এবার তাকে টিকিট দিতে অস্বীকার করে। কর্মকর্তা গুণিনকে দোলন পীরের খাল ছাড়া অন্য কোনো খালের টিকিট নিতে বললেন, কেননা গত মাস দেড়েকের মধ্যে দোলন পীরে অনেক বেশি মানুষ মারা পড়েছে। কিন্তু গুণিন দোলন পীরেই টিকিট কাটতে চান। সেখানে গোলপাতা বেশি আছে এবং মন্ত্র দিয়ে তিনি এলাকা বন্ধ করে দেবেন। বাঘের আর কোনো শক্তি থাকবে না। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বন কর্মকর্তা সেই বাওয়ালি দলকে 5টি নৌকা নিয়ে পাতা কাটার পারমিট দেয়। 4 ডিঙি এবং একটি বড়, মোট 5 নৌকায় 15 জন বাওয়ালি রাত্রিবেলা দোলন পীরের খালে গিয়ে নৌকা গাড়ে। রাত্রেই গুণিন মন্ত্র দিয়ে সেই এলাকা আটক করে ফেলে এবং সকাল 7টার সময়ে বাওয়ালিরা খালের পাড় থেকে পাতা কাটতে শুরু করে। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে তারা বড় নৌকাতে এসে ভাত খায়, পান তামাক খেয়ে পড়ন্ত বেলায় আবার কাজে লাগে এবং সন্ধ্যা পর্যন্ত প্রচুর পাতা কাটে। গোলপাতা সেখানে যথেষ্টই ছিল। রাতে মন্ত্রের উপর আস্থাশীল 15 জন লোকই বড় নৌকায় নির্বিঘ্নে ঘুমায়। সকালে কারো মনেই আর তেমন ভয় কাজ করে না। সেদিন তারা আরও কিছুটা উজানে পাতা কাটবে বলে যায়। সবার আগে গুণিনের নৌকা। বৈঠা হাতে নৌকার সামনে এবং পিছনে 2 জন বাওয়ালি বসা এবং গুণিন বসা মাঝখানে। তখন ভাটার সময় বলে কিছু দূর গিয়েই নৌকা খালে আটকে পড়ে। পিছনের বাওয়ালি একটা সিগারেট ধরায় 3 জনে টানবে বলে। হঠাৎ পাড় থেকে বাঘ লাফ দিয়ে গুণিনকে ধরে। আক্রমণের চোটে নৌকা কাত হয়ে যায় আর শিকারসহ বাঘ খালের পানিতে গিয়ে পড়ে। মৃত্যুরূপ মহাবিপদ যখন একেবারে সামনে এসে পড়ে, মানুষ তখন অবিশ্বাস্য রকমের সাহসী হয়ে ওঠে। পিছনের বাওয়ালি চিৎকার করতে করতে হাতের বৈঠা দিয়ে বাঘের মাথায় বাড়ি মারতে শুরু করে। মুহূর্তের মধ্যে বাঘ গুণিনকে ছেড়ে দিয়ে পেছনের 2 পায়ে খাড়া হয়ে বাওয়ালির মাথা কামড়ে ধরে। তারপর পাড়ে উঠে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে। 14 জন বাওয়ালি গুণিনকে নিয়ে 2 মাইল দূরে 18 বেকিতে ছোট কূপ অফিসে আসে, কিন্তু গুণিন পথেই মারা যায়। সে একটা কথাও বলতে পারেনি। পানি থেকে নৌকায় তোলার পরে কিছুক্ষণ তার অস্পষ্ট গোঙানি শোনা যায়।
খবর পেয়ে গুনিনের লাশ দেখে আর এক মুহূর্ত দেরি না করে অন্তত 30 জন বাওয়ালিকে সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বন অফিসের আরও 6 জন রওনা হলেন আমার সঙ্গে বন্দুক নিয়ে। আগেই বলেছি যে সুন্দরবনে চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। এখানে রাস্তাঘাট বলে কিছুই নেই। দুর্গম বনে কোথাও বাঘে মানুষ ধরলে তার খবর পেতে এবং ওই স্থানে গিয়ে পৌঁছাতে যে সময় পার হয়ে যায়, তারপরে প্রায়ই বাঘ আর সেখানে থাকে না। শিকার খেয়ে কেবল হাড়গোড়গুলো ফেলে রেখে সে চলে যায়। সেদিন বাওয়ালিরা গুনিনের লাশ 18 বেকির ছোট অফিসে নিয়ে এসেছিল বেলা 2টার সময়। খুব দ্রুত ডিঙি নৌকা বেয়ে গেলেও আমরা 1 ঘন্টার মধ্যে দোলনপীরের খালের উজানে পৌঁছাতে পারবো এবং ভয়ঙ্কর মানুষকে সামনাসামনি দেখার, এমনকি কপালে থাকলে হয়তো গুলি করারও সুযোগ পাবো বলে আমি আশা প্রকাশ করছিলাম। ভাটির সময়ে খাল বেয়েই আমাদের ডিঙিগুলো সেদিন ছুটতে থাকলো এবং বেলা আন্দাজ 3টার মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছালাম। নরম মাটিতে তখন বাঘের একেবারে তাজা পায়ের ছাপ। দেখামাত্র আমি চিনতে পারলাম যে এ হলো সেই মানুষখেকো বাঘ। উপস্থিত সকলেই বলল যে এত বড় পায়ের ছাপ তারা জীবনে কখনো দেখেনি। গুনিনের নৌকার যে একমাত্র সৌভাগ্যবান বাওয়ালি প্রাণে বেঁচে গেছে, সে ভয়ে তখন এমন বিমূঢ় হয়ে গেছে যে বিশাল বড় বাঘ, এর বেশি আর কিছুই সে বর্ণনা করতে পারল না। আর কিছু বলবে সেরকম মনের অবস্থায় তার ছিল না। আমরা মোটমাট 35 জন মানুষ চিৎকার করতে করতে বনের ভিতরে এগোতে থাকলাম। কাদার মধ্যে বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার পড়েছিল। মানুষকেও বাঘ সাধারণত দাপটের সঙ্গে হাঁটে, সাধারণ বাঘ তা করে না। এ বাঘও বাওয়ালিকে মুখে নিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বনের ভিতর চলে গেছে। ফলে নরম মাটিতে বাঘের পায়ের ছাপ স্পষ্ট অনুসরণ করা আমাদের কাছে কঠিন হয়নি। তাছাড়া মাটিতে, গাছের পাতায় ও গুঁড়িতে যথেষ্ট তাজা রক্তও লেগেছিল। বাওয়ালির পায়ের আঙুল কোথাও কোথাও কাদাতে পড়েছিল, আমরা তার চিহ্নও দেখতে পেলাম। আমি রইলাম সকলের সামনে। আর যদি বাঘ কাউকে আক্রমণ করে তবে সম্পূর্ণ সম্ভাবনা পিছনের জনকে ধরবে। এজন্য সকলের পিছনে বন্দুক হাতে রইলেন বন অফিসের 2 জন শিকারী। গভীর বনের মধ্য দিয়ে প্রায় সিকি মাইল যাওয়ার পরে আমরা বাওয়ালির লাশ পেলাম। নৌকা থেকে এখান পর্যন্ত বাঘ একবারের জন্য মুখের শিকার মাটিতে রাখেনি। এ থেকেও বাঘের বিপুল শক্তি এবং আকারের বিশালত্বটা আন্দাজ করতে পারলাম। অর্থাৎ একেবারে অভ্রান্তভাবেই সেই 18 বেকির মানুষখেকো বাঘ। বাওয়ালির লাশটা 2 পা গোটানো অবস্থায় ছিল। কোমর ও পেট থেকে বাঘ কিছুটা মাংস খেয়েছে। বাঘ তার মাথা কামড়ে ধরে এনেছে বলে বাওয়ালির মাথাটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চারপাশে ছোট ও মাঝারি আকারের গরান গাছই ছিল বেশি, তাই বন গভীর হওয়া সত্ত্বেও বসা বা মাচা বাঁধার কোনো সুযোগ ছিল না। বেশ অনেকটা দূরে একটা কেওড়া গাছ ছিল। গাছটি ছিল অনেক উঁচু এবং মাটি থেকে 13-14 হাত উপরে গাছটায় বসার মতো একটা শক্ত ডাল ছিল। আমি সেখানে বসেই রাত্রে বাঘের অপেক্ষা করব বলে স্থির করলাম। বাঘ অবশ্যই বাওয়ালির দেহের বাকি অংশ খেতে আসবে। দীর্ঘদিন পরিশ্রম ও কষ্টের পরে অবশেষে আজ সুযোগ পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয় হলো অন্য কোনো বাওয়ালি বা শিকারী আমার সঙ্গে রাত্রে এখানে থাকতে রাজি হলো না। আর একজন কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ একাকী শিকার করতে বসা আমার বংশের রীতি নয়। কোনো একজন সাহসী মানুষ সঙ্গী হিসেবে থাকতেই হবে। সবাইকে বহু অনুরোধ করলাম, বাঘ মারার নিশ্চিন্ত সম্ভাবনার কথা বুঝিয়ে বললাম। আমার বন্দুক, তাজা এলজি কার্তুজ দেখালাম। গাছের উঁচু ডালের সঙ্গে কোমরে বেঁধে নিরাপদে বসে থাকতে বললাম, কিন্তু সবই বৃথা। এই মানুষখেকো অগণিত মানুষ খেয়ে যে মারাত্মক ভয়ের সৃষ্টি করে ফেলেছে, সেই কারণেই কাউকে, এমনকি একজন শিকারীকেও রাজি করাতে পারলাম না। একেবারে নিতান্ত বাধ্য হয়েই সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী বংশের লোক হয়েও ভয়াবহ মানুষখেকো বাঘ মারার নিশ্চিত সুযোগ আমাকে ছেড়ে দিতে হলো। এজন্য যে কোনো দোষারোপ আমি মাথা পেতে নিতে রাজি আছি।
সুন্দরবন জনমানবহীন ও পথঘাটহীন মহা অরণ্য। এখানকার শিকারের রীতি ভিন্ন, আর সেজন্যই অন্তত একজন সঙ্গী না নিয়ে বাঘ শিকার করার রেওয়াজ আমাদের বংশে নেই। বাধ্য হয়েই সন্ধ্যার আগে বাওয়ালির লাশ নিয়ে আমরা 18 বেকি কূপ অফিসে ফিরে এলাম। জার্মান টেলিভিশন দল প্রচুর ছবি তুলল। 18 বেকির যত গহীন জায়গা ছিল সব কিছুরই ছবি তুলল। হরিণ, বানর, সাপ, কুমির ও বিভিন্ন রকম পাখির ছবি। আমার ছবিও তারা তুলেছিল, কিন্তু দুঃখের বিষয় বাঘ দেখাতে পারলাম না। তাদের সাহসের তারিফ না করে পারা যায় না। এই এলাকায় একটি মানুষখেকো বাঘ মাত্র 1.5-2 মাসে অসংখ্য মানুষ খেয়ে ফেলেছে। একথা শুনে দলের শিকারীগণ সেই বাঘ মারার জন্য আন্তরিকভাবে আগ্রহী হয়ে ওঠেন। সকল বিপদ উপেক্ষা করে সম্ভাব্য কয়েকটি স্থানে তারা বাঘের মোকাবেলা করতেও চেষ্টা করেন। কিন্তু আগেই বলেছি, সুন্দরবনের মানুষখেকো বাঘ শিকারের রীতি ভিন্ন। একদিন এক অতি বিপজ্জনক স্থানে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করে অবশেষে একটি বাঘ তাদের দেখাতে পেরেছিলাম, কিন্তু সেটি ছিল এক ছোট বাঘ, বয়স বছর 3 হবে। অবশেষে জার্মান দল তাদের কাজ শেষ করে খুলনা রওনা হয়ে গেল। যাওয়ার সময়ে মেম সাহেব মিসেস লেচেনবার্গ আমাকে একটি টাইপ করা প্রশংসাপত্র দিয়ে গেলেন। আমি সেটি যত্নের সঙ্গে রেখে দিয়েছি। তারা চলে যাওয়ার ঠিক পরের দিনই 18 বেকির খালের ধারে বাঘ একজনকে নিয়ে যায়। সকাল 8টার দিকে কয়েকজন বাওয়ালি খালের পাড়ে গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 5-6 হাত দূর থেকে লাফ দিয়ে বাওয়ালির ঘাড় কামড়ে ধরে সবার চোখের সামনে থেকে হতভাগ্য বাওয়ালিকে নিয়ে যায়। সঙ্গের বাওয়ালিরা বনে ঢুকতে সাহস পায়নি, তাই তারা 1 মাইল দূরে আমাদের সরকারি বোটে এসে খবর দেয়। এক মুহূর্ত দেরি না করে আমি 12 জন বাওয়ালি সহ ডিঙি নৌকায় করে রওনা হলাম। একটি দুনালা বন্দুক আর কয়েকটি এলজি কার্তুজ সঙ্গে নিয়েছিলাম। আমরা আধ ঘন্টারও কম সময়ের মধ্যে সেই খালের ধারে গিয়ে পৌঁছালাম। 30-32 বছরের যুবক বাওয়ালি পাতা কাটছিল ডান হাতে। বাঘ মাত্র 6 হাত দূরে তার বাম পাশের একটা ঝোপের ভিতরে ওত পেতে বসেছিল। সেখান থেকে এক লাফে তাকে ধরে ফেলে। পায়ের ভয়ানক চাপে কাদামাটি সেখানে গর্ত হয়ে গেছে। বাওয়ালির হাতের দাটা তখনও গাছের গোড়াতেই পড়েছিল। সেখানে তখনও তাজা রক্তের ছাপ। বাঘটি গিয়েছিল একেবারে সোজা পূর্ব দিকে। জঙ্গলের ভিতর দিয়ে হাত 10 এগোতেই বাওয়ালির লুঙ্গিটা পেলাম। এটা তখন রক্তে ভিজে ছিল। নরম কাদা ও মাটিতে একেবারে পরিষ্কার বাঘের পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছিলাম। আমি 10 হাত দূর থেকেও এই চিহ্ন দেখলে বলতে পারতাম যে এটা বিশালাকার সেই 18 বেকির মানুষখেকো, যে এটা নিয়ে 23 জন জেলে ও বাওয়ালিকে খেয়েছে। এতদিনের মধ্যে আমি বা অন্য কোনো একজন শিকারী এই বাঘটিকে একটিবারের জন্য দেখতে পাইনি। পায়ের চিহ্ন দেখে আর বাওয়ালিদের মুখের বর্ণনা থেকেই কেবল জানতে পেরেছি যে এই মানুষখেকো বাঘটি হচ্ছে একটি পুরুষ বাঘ। সবার আগে আমি অতি সাবধানে এগোতে থাকলাম। গোলগাছ থেকে গেওয়া, তারপর গরান বন পার হয়ে একটানা হেতাল গাছের ঝোপ। গাছগুলো কতকটা সরু সরু খেজুর গাছের মতো। কাঁটাওয়ালা এই গাছ অত্যন্ত ঘন হয়ে জন্মায়। বহু কষ্টে সেই দুর্ভেদ্য হেতাল গাছ পার হতেই চোখে পড়ল বিস্তৃত হুদবন। বাঘটি তার ভেতর দিয়ে চলে গেছে। হুদবন পার হতেই একটা ছোট নালা পড়ল। সেই নালাটা পার হওয়ার পর আমরা জঙ্গলের কিছুটা ভিতরে একটি ঘন জায়গায় বাওয়ালির লাশটি দেখতে পেলাম। দেখলাম হতভাগ্য বাওয়ালির হাঁটু গোটানো, ঘাড় কাত করা অবস্থায় পড়ে রয়েছে। পেট আর উরুর সমস্ত মাংসই বাঘটা খেয়ে ফেলেছে। বাঘ মানুষ মারলে প্রায় সব সময়ই প্রথমে উরু আর পেটের মাংস খায়। বাঘ এখান থেকে গেছে পূর্ব দিকে, কিন্তু এটা নিশ্চিতই বুঝতে পারলাম যে মাইল খানিকের ভিতরে অথবা হয়তো আরও কাছেই বাঘটা কোথাও ঘাপটি মেরে আছে। আমি মৃত বাওয়ালির আত্মীয় স্বজনদের কাছে অনুরোধ করলাম সন্ধ্যা পর্যন্ত লাশটা সেখানেই রাখার জন্য। অনিচ্ছা সত্ত্বেও তারা সম্মতি প্রদান করল। আর এতজন মানুষের মধ্যে মাত্র একজন সাহসী বাওয়ালিকে আমার সঙ্গে থাকতে রাজি করাতে পারলাম। আমারও একজনই সঙ্গী দরকার ছিল। তখন বেলা 3টা। সুন্দরবনে আরও 2.5 ঘন্টা আলো থাকবে।
এবং সেই সময়ের মধ্যেই বাঘটিকে গুলি করার একটা সুযোগ নিশ্চয়ই পাবো বলে আমি আশা করছিলাম। তা না হলে আত্মীয় স্বজনেরা ফিরে এসে লাশ নিয়ে যাবেই এবং আরও কোনো এক হতভাগ্য বাওয়ালি বাঘের মুখে না পড়া পর্যন্ত আমি দ্বিতীয় একটি সুযোগ পাব না। বাওয়ালির দেহটা যেখানে পড়েছিল সেখান থেকে 60-70 হাতের মধ্যেও কোনো সুবিধাজনক গাছ ছিল না যার উপরে বসা যায়। একটা বড় বাইন গাছ কাছাকাছি জায়গায় থাকলেও বসার কোনো সুবিধা হলো না। এছাড়া চতুর্দিকেই শুধু গরান, গেওয়া, ধুন্দুল ও সরু সরু সুন্দরী গাছ। একটি উপায় ছিল যে কোনো একটি গাছে পিঠ ঠেকিয়ে মাটিতে বসা, কিন্তু তাতে আমি দেখার আগেই বাঘ যদি আমাকে দেখে ফেলে তাহলে আমি মারাত্মক বিপদে পড়ব, আর না হয় অনর্থক সময় নষ্ট করাই হবে। বাঘটি আর ফিরে আসবে না। আরেকটি উপায় ছিল, যদি বাওয়ালির লাশ যেখানে আছে সেখান থেকে সরিয়ে কোনো সুবিধাজনক জায়গায় রেখে আমি ঝাঁকড়া গাছে উঠে বসি, কিন্তু মানুষকেও বাঘ এমনই সতর্ক ও সচেতন হয় যে তার শিকার 5 হাত দূরে সরানো হলেই সন্দেহ করবে এবং সে চলে যাবে। কাজেই লাশ বাঘ যেখানে ফেলে রেখে গেছে ঠিক সেখানেই রাখতে হলো। বসার আর একটি স্থানই ছিল, যদিও খুবই বিপজ্জনক স্থান, খালের পাড়ের ঢালে শুয়ে পড়া। পাড় থেকে নিচের ঢালুতে শুয়ে পড়লে পাড়ের উপরে শুধু মাথা গজিয়ে বাঘের জন্য অপেক্ষা করা যাবে। হাতে বেশি সময় ছিল না, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে সব বাওয়ালিকে আমি জোরে জোরে হইচই করতে করতে নৌকায় চলে যেতে বললাম, যেন বাঘটা বুঝতে পারে যে মানুষ যারা এসেছিল তারা দলবলে চলে গেছে। তারা জোরে জোরে কথা বলতে বলতে ডাকাডাকি করতে করতে নালা পার হয়ে ডিঙিতে চলে গেল। তাদের বললাম, গুলির আওয়াজ শুনলে তোমরা ফিরে আসবে, আর নয়তো একেবারে সন্ধ্যায় এসে লাশ নিয়ে যাবে। নালার পাড়ে একটা ছোট ঝোপের ভিতরে আমরা শুয়ে পড়লাম। আমার বুক থেকে মাথা পর্যন্ত কেবল পাড়ের উপরে, প্রায় পাড়ের সমান সমান হয়ে রইল। বাকি শরীর বিছিয়ে দিলাম নালার ঢালে। ঝোপের ভিতর দিয়ে কেবল বন্দুকের নলের আগাটাই খোলা জায়গাতে রইল। যদি ইতিমধ্যে না দেখে ফেলে তাহলে বাঘ খুব লক্ষ্য না করলে ঝোপের ভিতর ও খালের ঢালে আমাদের দুইজনকে বা আমার বন্দুক দেখতে পাবে না। বাওয়ালিকে আমার বাম পাশে চুপ করে শুয়ে পড়তে বললাম। সে সামনে, বাম দিকে এবং মাঝে মাঝে পিছনের নালার দিকে লক্ষ্য রাখবে। বাঘ দেখলে বা সন্দেহজনক কোনো নড়াচড়া দেখলেই কোনো কথা বলবে না, ফিসফিসও করবে না, কেবলমাত্র আঙুল টিপে আমাকে সংকেত দেবে। বাওয়ালির অর্ধভুক্ত দেহ এখন আমাদের থেকে 15-16 হাত দূরে সোজা পূর্ব দিকে পড়ে রয়েছে। বাঘ আমাদের আসার আওয়াজ শুনে পূর্ব দিকে সোজা চলে গেছে। যে পথ ধরে গেছে এখনই যদি সেই পথ ধরেই আবার ফিরে আসে তাহলে আমার বন্দুক একটুও ঘোরাতে হবে না। বন্দুকের নল, মড়ি আর বাঘ একই সরল রেখায় থাকবে। আর যদি বাঘ ডান বা বাম দিক থেকে ঘুরপথে আসে তাহলেই কেবল আমাকে বন্দুকের নল ঘোরাতে হবে। ধূর্ত নরখাদক এর মধ্যে যদি আমাদের অবস্থান দেখে ফেলে তাহলে একটা ক্ষীণ সম্ভাবনা ছিল যে সে ঘুরপথে আসবে, অর্থাৎ দূর দিয়ে নালা পার হয়ে পিছন দিক থেকে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বিশাল বাঘ হলেও এক লাফে সেই নালা পার হতে পারবে না, কমপক্ষে 2 বার লাফ দিতে হবে। এবং সেক্ষেত্রে ভাটার কাদার মধ্যে এই পাড়ের অংশে ঝপ করে শব্দ শুনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আমি পাবই। অবশ্য সেটা ছিল খুব ক্ষীণ সম্ভাবনা। প্রায় 1 ঘন্টার মধ্যে আমার 2 চোখের পাতা বোধহয় একবারও পড়েনি। বনের মধ্যে কোনো দিক থেকে একটি শব্দও আসেনি, কেবল বাতাসে পাতা কাঁপার আওয়াজ ছিল। নালার উল্টো পাড়ে প্রায় সিকি মাইল দূরে একবার একটা মোরগের ডাক শুনলাম, কিন্তু সেটাকে কোনো ভয়ার্থ ডাক বলে মনে হয়নি। আমার বারবারই মনে হচ্ছিল বাঘটা পূর্ব দিকে গেছে এবং সে ওই পূর্ব দিক থেকেই আসবে। ঠিক সেদিক থেকেই বাঘটা এলো। প্রায় 200 হাত সোজা পূর্বে গাছের ডালের এক বানর ভয়ার্থ স্বরে ডেকে উঠল। বানরের ভয়ার্থ ডাক শোনামাত্র আমি বুঝতে পারলাম যে বাঘটি আসছে। প্রতিটি মুহূর্তের প্রত্যাশায় রুদ্ধ নিঃশ্বাসে বন্দুকের বাট কাঁধে ঠেকিয়ে মড়ির সোজা চেয়ে রইলাম। 10 মিনিট পরে বাঘটিকে দেখতে পেলাম।
পূর্ব দিক থেকেই সোজা আসছে। মড়ি থেকে হাত দশেকের মধ্যে এসে প্রথমে সে থমকে দাঁড়ালো। বাওয়ালির দেহটাকে দেখল, একবার ডানে ও একবার বামে মুখ ঘোরালো, তারপর আরও প্রায় 6 হাত এগিয়ে এলো। এমন সময় একটা বনমোরগ ডান পাশ থেকে ডেকে উঠল। তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে বাঘ সেদিকে মুখ ঘোরালো। আমি প্রস্তুতি ছিলাম, সন্তর্পণে টিগারে চাপ দিলাম। গুলি গিয়ে সোজা লাগলো বাঘটার ঘাড়ে। দোনালা বেলজিয়াম বন্দুকের এলজির গুলি লাগায় বাঘ যেখানে ছিল সেখানেই পড়ে গেল। গড় গড় করে একটা গোঙানি শুনলাম মিনিটখানেক। তারপর বিশাল আকারের মানুষখেকো বাঘটা নিথর হয়ে পড়ে রইল। আমি উঠে দাঁড়ালাম এবং দ্বিতীয় নলের গুলি বাঘটার বুকে মারলাম। বাঘটা আর এক ফোঁটাও নড়ল না। 2 নলে আবার কার্তুজ ভরে তখনও শুয়ে থাকা বাওয়ালিকে টেনে তুললাম। তারপর বাঘের শরীর বরাবর বন্দুক ধরে দুইজনে অতি সাবধানে কাছে এগোতে থাকলাম। তখনও বাঘটার শরীর থেকে রক্ত পড়ছে আর চোখ বুজে পড়ে রয়েছে মরা বাঘটা। বন্দুকটা মাটিতে রেখে 2 হাতের তালু গোল করে মুখের কাছে নিয়ে 5 বার আল্লাহু আকবার বলে চিৎকার করলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পিছন থেকে বাওয়ালিদের আল্লাহু আকবার ডাক শুনতে পেলাম। তখন বেলা 4:15। 23 জন জেলে বাওয়ালিকে খেয়েছে যে মানুষ খেকোটি আমি এই প্রথম সেই বাঘটিকে দেখলাম। বাঘটা বয়সে ছিল বৃদ্ধ, সামনের কয়েকটা দাঁত নেই, শরীরের কয়েক জায়গায় ছাল উঠে গেছে। বাওয়ালিরা তখন চিৎকার করতে করতে সেখানে এসে হাজির হলো। বাঘ দেখে প্রথমে তারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ উল্লাসে ফেটে পড়ল আর মরা বাওয়ালির আত্মীয়রা কাঁদতে লাগলো। জানাজা পড়ে হতভাগ্য বাওয়ালির লাশ আমরা খালের পাড়েই একটা পরিষ্কার জায়গায় দাফন করলাম। আর বাঘটার 4 পা লতা দিয়ে বেঁধে পায়ের ফাঁকে খুব শক্ত একটা মোটা ডাল দিয়ে 6 জন বলিষ্ঠ বাওয়ালি বাঘটাকে বহন করে নিয়ে নৌকায় এলো। রাত্রেই আমরা পৌঁছালাম বুড়ি গোয়ালিনী বন অফিসে এবং তৎক্ষণাৎ ওয়্যারলেস করে খবর পৌঁছানো হলো খুলনা বিভাগীয় বন অফিসে। ফিতা দিয়ে মেপে দেখা গেল বাঘটি 12.5 ফুট লম্বা। এত বিশাল আকারের বাঘ কমই চোখে পড়েছে আমার। পরদিন সকালে শত শত লোকের সামনে বাঘটার ছাল ছাড়ানো হলো। সেই দিনই বহু লোকের সামনে অনেক ঘটা করে বন দপ্তর থেকে আমাকে তখনকার নগদ 500 টাকা পুরস্কার দেয়া হয়েছিল এবং আমার ছবিও তোলা হয়েছিল। মহা আতঙ্ক দূর হয়ে গেল। সুন্দরবনের 18 বেকি মৌজায় জেলে বাওয়ালিরা আবার নিশ্চিন্ত মনে তাদের রুজি রোজগার করতে শুরু করলো। এরপর খবরের কাগজের কয়েকজন ভাই আমার মুখ থেকে এই বাঘ শিকারের কাহিনী সংগ্রহ করে ঢাকার পত্রিকায় ছাপান। সেসব খবরের কোনোটি আমি কেটে রেখে দিয়েছিলাম। দৈনিক ইত্তেফাকের একটি সংবাদের অংশবিশেষ আমি আপনাদের পড়ে শোনাতে চাই। সুন্দরবনের দুর্ধর্ষ শিকারী, রোমাঞ্চকর কাহিনীর নায়ক পচাবদি গাজী, নিজস্ব সংবাদদাতা খুলনা। পচাবদি নামটি সুন্দরবনের গল্পকথায় পরিণত হয়েছে। বস্তুত এই নামটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের নিকটও আতঙ্কের সৃষ্টি করেছে। পচাবদি গাজী সম্প্রতি সুন্দরবনের বুড়ি গোয়ালিনী রেঞ্জে একটি 12 ফুট দীর্ঘ বাঘ মেরেছেন। খুলনা বিভাগীয় বন অফিসার জনাব আব্দুল আলিম বলেন যে সুন্দরবনের ইতিহাসে এ পর্যন্ত যতগুলো বাঘ মারা হয়েছে এই বাঘটা তার মধ্যেও দীর্ঘতম। তিনি আরও বলেন যে এটা বিশ্বের অন্যতম দীর্ঘ বাঘ। গত 2 মাস ধরে এই মানুষখেকো বাঘটি সুন্দরবন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং এ পর্যন্ত বাঘটি 23 জনের প্রাণনাশ করেছে। শেষ হলো আমাদের আজকের গল্প পচাবদি গাজীর শিকার কাহিনী অবলম্বনে 18 বেকির মানুষখেকো।